नमस्कार, आमी विशाख। अनेकेई अनेक दिन धरे अनेक प्रश्न करছেন আমাকে, কিন্তু আমার অসুবিধার জন্য আমি কিছুদিন ধরেই এই সব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই যে আমি প্রশ্ন উত্তর ভিডিওগুলো বানাতাম সেরকম কোনো ভিডিও বানাতে পারিনি। তার জন্য আমি অনেক দুঃখিত। তো আজকের এই ভিডিওতে আবার ওই যে সিরিজটা শুরু করেছিলাম আমি সেটাকেই আবার কন্টিনিউ করছি। তো এটা তার 8 নম্বর পার্ট। এখানে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওতে যতগুলো সম্ভব হলো না সেগুলো আমি পরে অন্যান্য ভিডিওর মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক দিন ধরেই অনেকে প্রশ্ন করে রেখেছেন, তার রিপ্লাইও দেওয়া হয়নি। আমি যেসব প্রশ্নগুলোর উত্তর রিপ্লাই করে দেওয়া সম্ভব সেগুলো কিন্তু আমি রিপ্লাই করে দিয়েছি। আপনারা অবশ্যই সেগুলো ইউটিউবের নোটিফিকেশানে গিয়ে চেক করে নেবেন। আর বাকি যেসব প্রশ্নগুলো একটু বুঝিয়ে বলার রয়েছে সেগুলোই আমি এই ভিডিওতে রেখেছি। তো সব প্রশ্নের উত্তর একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, তাই কয়েকটা পার্টে ভাগ করে দিয়েছি। আপনারা সেই সব ভাগগুলো দেখবেন আর আপনাদের কাছে নোটিফিকেশানও পৌঁছে যাবে যে আপনার ওই প্রশ্নের উত্তর আমি কোন ভিডিওতে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন আমরা দেখব। প্রথম প্রশ্ন করেছেন রত্না ঘোষ, অ্যারারুট কী করে লাগাবো, কখন লাগাতে হবে, একটি মূর্তি কিভাবে রং করতে হবে দেখান না। এই প্রশ্নের উত্তর বলতে এটা দেখিয়ে দেওয়া আমার পক্ষে এখন তো সম্ভব নয়। তার উত্তর হচ্ছে আমরা অ্যারারুট তখনই করি যখন রং করার পরে সেই রংটাকে একটু গ্লেজ বাড়ানোর চেষ্টা করি, সেই কারণবশতই আমরা অ্যারারুটটা করি। এবং অনেক সময় আমরা প্রতিমাতে বার্নিশ করি। তো বার্নিশ করার আগে আমাদেরকে অ্যারারুট করে নিতে হবে। অ্যারারুটটা শুকিয়ে গেলে তারপর বার্নিশ ইউজ করতে হবে। তো রং করার পরে আমাদেরকে অ্যারারুট করতে হচ্ছে। অ্যারারুট যদি না করে যদি আমি বার্নিশ করি সেক্ষেত্রে অনেক কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়। তো সেই কারণে আমাদেরকে অ্যারারুট করতেই হবে যদি আমি বার্নিশ করি। তো একটা বিষয় সেটা হলো যে অ্যারারুট কিন্তু করতে হবে খুব সাবধানে। অ্যারারুট করতে গিয়ে কিছু ভুল হলে অনেক সময় রং ওঠে। সেই রং ওঠাটাকে আটকানোর জন্য আমাদেরকে রং যেটা আমরা তৈরি করছি সেটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। যদি আমি ওই রঙের সাথে আঠা ঠিক মতো করে না মিশিয়ে রং করি, মানে তেঁতুল বীজের আঠা আর ডাস্ট পাউডার রং যখন আমরা মিশিয়ে রং তৈরি করছি তখন সেই পরিমাণটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই অ্যারারুট করার সময় ওই রংটা ঝরে ঝরে পড়বে, তো পুরো মিক্সড হয়ে যাবে। সেই কারণে আমাদেরকে রংটা ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। আদারওয়াইজ অ্যারারুট করতে গেলে কিন্তু খুবই সমস্যায় পড়বেন এবং কি হবে সেটা বলা যাবে না এরকম অবস্থায়। এবং এটাও বলার আগে কিন্তু পোস্টার কালার দিয়ে চোখ আঁকা হতো। তো সেই পোস্টার কালারে আঠা থাকে না, তো সেই আঠাটা কিন্তু মিশিয়ে তারপর চোখ আঁকতে হয়। সেই আঠাটা হতে পারে তেঁতুল বীজের আঠা অথবা ফেভিকল। যদি এখনও আপনি পোস্টার কালার দিয়ে চোখ আঁকবেন ভাবেন তাহলে কিন্তু আপনাকে আগে ঠিক পরিমাণে আঠাটা মিশিয়ে তারপর চোখ আঁকতে হবে, নাহলে কিন্তু চোখের কালো মুখে গড়িয়ে মুখটাই কালো করে দেবে। তো অবশ্যই এই যে স্টেপটা করার সেই স্টেপটা করার আগে এই রং বিষয়টা কিন্তু ঠিকঠাকভাবে আপনাকে তৈরি করতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় সেটা হলো অ্যারারুট কিন্তু বেশি খড়খড়ে তুলি বা শক্ত তুলি দিয়ে করা চলবে না। আপনাদেরকে কিন্তু নরম তুলি দিয়ে অ্যারারুট মাখাতে হবে। অথবা আপনাদের কাছে যদি স্প্রে মেশিন থাকে তাহলে আপনারা কিন্তু অ্যারারুটটাকে স্প্রেও করতে পারেন। তো স্প্রে করার আগে অবশ্যই ছেঁকে নেবেন। কোনো জায়গাতে যেন অনেকটা পরিমাণ অ্যারারুট একসাথে জমা হয়ে না যায়। তো সেটা যখন শুকিয়ে যাবে তখন সেই জায়গাটা থেকে কিন্তু চামড়া ওঠার মতো রং উঠে যাবে। তাই জন্য যেন অ্যারারুটটা ঠিকঠাকভাবে প্রতিমার গোটা গায়ে স্প্রেড হয় সেটাও আপনাকে নজরে রাখতে হবে। এরপরের প্রশ্ন দেখব অন্তু কর্মকার, দাদা প্লিজ বলবেন মুক্ত রং করার পর কি তার উপরে বার্নিশ করা যায়? মুক্ত রংটা যখন আমরা করছি ওই মুক্ত যে পাউডারটা পাওয়া যায় সেটার সাথে আমরা অ্যারারুট মেশাচ্ছি। অ্যারারুট মিশিয়ে অ্যারারুটের মতো করেই কিন্তু ওই মুক্ত রংটা করা হচ্ছে। তো সেই কারণে যদি আপনি ঠিকঠাকভাবে ওই মুক্ত রংটা চালান তুলি দিয়ে, তো তাহলে কিন্তু আপনাদেরকে আলাদা করে আর অ্যারারুট করতে হবে না, আপনারা ডিরেক্ট বার্নিশ অবশ্যই করতে পারেন। এরপরের প্রশ্ন করেছেন রনি দা ব্লগস। আচ্ছা শ্যামা কালির রং ব্যবহার করব অ্যাক্রেলিক না স্টেনার? দেখুন, আপনি কি চাইছেন সেটার উপর নির্ভর করছে আপনি কি রং ব্যবহার করবেন। যদি আপনি ম্যাট ফিনিশের প্রতিমা চান তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ডাস্ট কালার দিয়ে তেঁতুল বীজের আঠা দিয়ে ওই রকমভাবে রং করতে হবে। এরপর যদি ভাবেন আপনার একটু বেশি গ্লেজ দরকার সেক্ষেত্রে আপনি শুধু অ্যারারুট করে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি অ্যাক্রেলিক কালার করতে পারেন। অতএব অ্যাক্রেলিক কালারটা হচ্ছে কিছুটা
ওই তেঁতুল বীজের আঠা দিয়ে ওই ডাস্ট কালার যখন আমরা করছি মিশিয়ে, তো ওই কালারের সমতুল্য। তো যদি আপনি কিছুটা গ্লেজ চাই আপনার, তাহলে আপনি অবশ্যই অ্যাক্রেলিক কালারও করতে পারেন, অথবা ওই ডাস্ট কালার করে আপনি অ্যারারুটও করতে পারেন। তো সেটা আপনার চয়েস। যদি আপনি মনে করেন যে আমার খুব তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো হয়, আপনার তাড়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাক্রেলিক কালার চুজ করতে হবে, কারণ অ্যাক্রেলিক কালার সব থেকে আগে শুকিয়ে যায়, কাজ করতে সুবিধা। কিন্তু অ্যাক্রেলিক কালারের শেড দেওয়াটা কিন্তু একটু মুশকিলের এই কারণে বললাম, কারণ ওই কালারের ওপর শেড ঠিকমতো ধরে না। অনেক সময় দেখবেন একটা জায়গাতে বেশি ধরে গেছে, কোনো জায়গাতে কম ধরছে। তো সেই কারণবশত যদি আপনি শেডের কাজ করতে চান, ভালো শেডের কাজ, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ওই গুঁড়ো রং তেঁতুল বীজে আটা মিশিয়ে ওই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তারপরে আপনাকে অ্যারারুট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি নর্মাল সিম্পল এবং তাড়াতাড়ি কাজ চান, তাহলে অবশ্যই আপনি অ্যাক্রেলিক কালার ইউজ করবেন। এরপরের প্রশ্ন দেখব পরিমল নায়েক। দাদা, আপনার ভিডিও খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ আপনাকে। প্লিজ দাদা, অভ্র দিয়ে শাড়ির ডিজাইন কিভাবে করা হয় যদি একটু বিস্তারিতভাবে ভিডিও বানান, খুব ভালো হয়। ভিডিও বানিয়ে সব কিছু দেখানো সম্ভব নয়, আমি বলে দেওয়ার চেষ্টা করছি। যেসব ফেভিকলগুলো হয়, যার মুখগুলো একটু সরু ধরনের, আমার কাছে একটা অপশান আছে, আমি দেখাচ্ছি। এই যে ধরুন, এই যে একটা ফেভিকলের, এর দেখুন মুখটা কিন্তু সরু। তো এর ওপরে এই যে মুখটা দিয়ে এরকম ছোট ডিবে নিয়ে আপনি ডিজাইনগুলো করবেন। তো ডিজাইনগুলো করার পরে মানে কিছুক্ষণ পর, মানে গোটা শাড়িতে একবারে ডিজাইন করে দিলাম এমন না, কিছুটা করে ডিজাইন করবেন, দিয়ে একটা কাগজ নেবেন, সেই কাগজে অভ্র ডালবেন, দিয়ে যেইটুকু জায়গাতে ডিজাইন করেছেন সেই জায়গাতে এরকমভাবে কাগজটা রেখে ফু দেবেন, যাতে ওই অভ্রগুলো ছড়িয়ে গিয়ে ওই আটার উপরে লাগে। তো আটার উপর লাগলেই আটাটা ওই অভ্রগুলোকে ধরে নেবে। তো এইরকমভাবে অভ্র দিয়ে শাড়িতে ডিজাইন করা হয়। ওইটা হয়ে গেলে, কিছুটা শুকিয়ে গেলে, তারপর আপনি আবার বাকি ওখান থেকে যে জায়গাগুলোতে ডিজাইন করা বাকি, সেই সব জায়গাগুলোতে আবার আপনি ডিজাইন করতে পারেন। তো এই ধরনের কিন্তু সরু মুখওয়ালা ফেভিকল বা অন্যান্য কোনো আঠা, যদি আপনি অন্য কোনো আঠা ব্যবহার করেন, যার মুখটা কিন্তু অবশ্যই সরু হতে হবে, তাহলে ডিজাইন করতে ভালো হবে। যদি বেশি মোটা মুখের আপনি করে নেন, তাহলে কিন্তু সেগুলোতে কিন্তু ডিজাইনগুলো ছড়িয়ে যাবে এবং দেখতে খুব খারাপ লাগবে। তাই জন্য অবশ্যই এরকম সরু মুখওয়ালা আঠা আপনাকে ব্যবহার করতে হবে। আগে আঠা দিয়ে এরকমভাবে ডিজাইন করবেন, তারপরে ওই কাগজের ওপর অভ্রগুলো রেখে এরকমভাবে নেবেন, নিয়ে ফু দিয়ে সেই অভ্রগুলোকে ওই আঠার ওপর ছড়াবেন। এরপরে প্রশ্ন করেছেন কিঙ্কর দাস আর্ট, মুক্ত রংটা কোন রং, কেমন রং? মুক্ত রং আর কিছুই না, কিছুটা ওই অভ্রর মতো। অভ্রর দানাগুলো একটু বড় হয়, কিন্তু এই মুক্তর দানাগুলো কিন্তু আরও ফাইন হয়, একদম আটা ময়দার মতো হয়। তো সেইটাকে আপনাদেরকে ওই অ্যারারুটের সাথে মিক্সড করে লাগাতে হবে, যাতে ওই রঙের গ্লেজটা খুব বেশি বেড়ে যায়। তো এগুলো মেনলি শাড়িতে, অনেকে আবার প্রতিমার গায়েও এগুলো ব্যবহার করেন। তো মুক্ত রং সোনালি হতে পারে, রূপালি হতে পারে, এরকম হয়। তো আপনাকে দোকানে গিয়ে মুক্ত ডাস্ট পাউডার বললে ওরা দিয়ে দেবে। তো সেটাকে নিয়ে এসে আপনি অ্যারারুট বানিয়ে সেই অ্যারারুটের সাথে কিছুটা পরিমাণ ওই মুক্তোর পাউডার মিশিয়ে তারপর প্রতিমার গায়ে বা শাড়িতে লাগাবেন। আর কতটা পরিমাণ লাগাতে হবে সেটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করছে, কারণ আপনি কতটা গ্লেজ চাইছেন ততটা কিন্তু আপনাকে সেই পরিমাণ মতো লাগাতে হবে। এরপরের প্রশ্ন করেছেন গোপাল গিরি। দাদা, আমি ঠাকুর বানাই, আমি ঠাকুরের অর্ডার পাই না কেন? দেখুন, এটা খুবই একটা কঠিন প্রশ্ন, আবার অনেকটাই সহজ প্রশ্ন। তার কারণ অর্ডার পেতে গেলে আপনাকে কিন্তু একটা পরিচিতি তৈরি করতে হবে। কীরকম পরিচিতি? যে আপনি ঠাকুর বানান এবং ঠাকুরটা ভালো বানান, তবে আপনার কাছে লোকে অর্ডার দিতে আসবে। তো সেই পরিচিতিটা আপনি কীরকমভাবে বানাবেন? তো সেই পরিচিতিটা আপনি থ্রু অনলাইন বানাতে পারেন। মানে আপনি আপনার প্রতিমার ছবি যেমন পোস্ট করে সবাই, সেরকমভাবে আপনার পরিচিতি তৈরি করতে পারেন। যদি আপনি ভালো প্রতিমা তৈরি করেন তাহলে অবশ্যই অর্ডার আসবে, আর যদি আপনি খারাপ প্রতিমা তৈরি করেন তাহলে আপনার কাছে অর্ডার আসবে না। আর যাদের কাছে একটা প্ল্যাটফর্ম রয়েছে, মানে কারো ধরুন দোকান রয়েছে, তাদের কাছে একটা এই যে পপুলারিটি বা পাবলিসিটি তাদের কাছে আগে থেকেই আছে, তো তাদের অর্ডার পেতে অনেক সুবিধা হয়। যদি আপনার সেরকম কোনো প্ল্যাটফর্ম বা ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে অবশ্যই আপনাকে অনলাইনের সাহায্য নিতে হবে। এবং অনলাইনের সাহায্য নেওয়াটাই অনেকটা সুবিধা এই কারণে, কারণ ওখানে আপনাকে আলাদা করে কোনো ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। যদি সেটা না চান, তাহলে আপনাদের এমন জায়গাতে প্রতিমা বানাতে হবে যে জায়গাতে অনেক লোকের আসা যাওয়া আছে,
তো সেখানে লোকেরা যখন দেখবে আপনি প্রতিমা বানাচ্ছেন এবং তাদের যদি ভালো লাগে তাহলে আপনাকে অর্ডার দেবে। প্রথম যে অর্ডারটা আসবে সেটাকে কিন্তু আপনাকে অনেক ভালোভাবে করতে হবে, অনেক যত্ন দিয়ে করতে হবে, যাতে কাস্টমারের পছন্দ হয়। একজনের পছন্দ হলে আরও কিন্তু অনেক অর্ডার আসবে, সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার বিষয় নেই। তো প্রথম অর্ডার করাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রথম অর্ডারটা যদি ভালো করে করেন তাহলে আপনার অর্ডার আসতে আর পরে কোনো সমস্যা হবে না। তার সাথে উনি কমেন্ট করেছেন, তোমাদের কাছে কিভাবে অর্ডার আসে একটু বলে দেবে। আমাদের কাছে অর্ডার আসা বলতে আমাদের কাছে একটা এস্টাবলিশ প্ল্যাটফর্ম আছে। তো সেই প্ল্যাটফর্মে আগে কাজ হচ্ছে, সেখানে অনেক দিন ধরে অর্ডার আসছে। তো আমাদের কাছে অর্ডার আসাটা কোনো বড় ব্যাপার না। তো আমাদের এটা জেনে আপনার লাভ নেই। মেন বিষয়টা হচ্ছে আপনি আপনার পপুলারিটি তৈরি করুন, একটা দিয়ে শুরু করুন, দুটো দিয়ে শুরু করুন, কিন্তু যাতে লোকের কাছে সেটা পৌঁছয় সেটার দিকে আপনি মনোযোগ দিন এবং কাজটা যেন লোকের ভালো লাগে। এর পরের প্রশ্ন দেখব। এর পরের প্রশ্ন হচ্ছে, মাই গার্ডেন তুষ মাটি করার জন্য কোন মাটির সাথে তুষ মেশাবো, এঁটেল নাকি দোআঁশ নাকি পলি? তো তুষ মাটি যেটা করা হয় সেটাতে হালকা আঠালো ভাব থাকতে হবে, ঠিক আছে? খুব আঠালো ভাব থাকলে কিন্তু হবে না। তাই একটু আঠালো ভাব আছে এই রকম মাটি দিয়ে তার সাথে তুষ মিশিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আপনার প্রশ্ন অনুযায়ী কোন মাটি, যেই মাটিতে আঠালো ভাবটা আছে আপনি সেই মাটিতেই কাজ করতে পারবেন। যদি আপনার সামনাসামনি নদীর মাটিতে যথাযথ চিট থাকে, মানে খুবই আঠালো ধরনের পলিমাটি হয়, তাহলেও কিন্তু আপনি ওই পলিমাটিতে ডিরেক্ট তুষ মিশিয়ে কাজ করতে পারবেন। ধরুন আপনার কাছে পলিমাটি নেই, এঁটেল মাটি আছে। এঁটেল মাটিটা কম আঠালো ধরনের, বেশি শুকোয় না, বেশি শুকিয়ে মরে যায় না। তো সেরকম মাটিতেও আপনি ডিরেক্ট তুষ মিশিয়ে তুষ মাটি তৈরি করতে পারেন। আর যেটা থিওরি অনুযায়ী যে আঠালো ভাব খুব বেশি হবে না এবং ওই পলির ভাবও খুব বেশি থাকবে না, অতএব সেটা দোআঁশ মাটি। তো দোআঁশ মাটি দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু দোআঁশ মাটির এক্স্যাক্ট ডেফিনেশনটা অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন না। এক্স্যাক্টলি যদি দোআঁশ মাটি দিয়ে আপনি প্রতিমা বানান, মানে দোআঁশ মাটি যেখানে সেখানে পড়ে থাকতে দেখবেন, হয়তো সেখানে না চিট আছে, আবার কোথাও দেখবেন চিট বেশি আছে, তো একটা ডিসব্যালেন্স তৈরি হয়ে যাবে। তো এক্স্যাক্ট দোআঁশ মাটি না হলেও হবে। আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো হালকা আঠালো ভাব থাকবে, খুব বেশি আঠালো হলে চলবে না, এই রকম মাটির সাথে মেশাতে হবে। যদি আপনার কাছে এঁটেল মাটিটা খুব বেশি আঠালো হয়, ওই এঁটেল মাটির সাথে কিন্তু আপনাকে পলি মাটি কিছুটা মিশিয়ে নিতে হবে, তারপরে তুষ মেশাতে হবে। তো এইরকমভাবে তৈরি করতে হবে। অতএব আঠালো ভাব মাঝারি রকম থাকবে এমন মাটির সাথে তুষ মিশিয়ে আপনাকে কিন্তু তুষ মাটিটা তৈরি করতে হবে। এই মাটি কিভাবে মেশাতে হয় সেই বিষয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, আপনি অবশ্যই ওই ভিডিওটি দেখবেন, তাহলে আপনার আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এরপরের প্রশ্নটা দেখব, মাই স্টাইল দাদা প্রতিমার কাপড় নিয়ে একটি ভিডিও বানাও, কোন কাপড়ের কি নাম? দাদা আমার নাম হিরু। এই শাড়ি নিয়ে আলাদা করে কোনো ভিডিও বানানোর আপাতত আমার কোনো প্ল্যানিং নেই, এই কারণ শাড়ির অনেক ভ্যারাইটি হয়। তো সব রকম ভ্যারাইটিরই কিন্তু শাড়ি এখন প্রতিমাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্পীরা পরাচ্ছেন। এটা প্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে। আগের মতো নয় যে একটা লিমিটেড কতগুলো শাড়ি থাকতো, সেই ধরনের শাড়ি কিন্তু প্রতিমাতে পরানো হতো। এখন এই সোশ্যাল মিডিয়ায় এসে গিয়ে বিভিন্ন ধরনের বেনারসি, এই ওই সেই বিভিন্ন রকমের শাড়ি কিন্তু সবাই পরাচ্ছে তাদের প্রতিমাকে আরও সুন্দর দেখানোর জন্য, এবং তাদের যা চিন্তাভাবনা আছে সেই অনুযায়ী তারা সেরকম শাড়ি পরাচ্ছেন। তাই সব রকমের শাড়ি নিয়ে একটি ভিডিও বানানোর কোনো মানে হয় না। তো যে ধরনের বেসিক শাড়িগুলো হয় সেই বিষয়ে আমি কিছুটা বলে দিচ্ছি আপনাকে। নর্মাল যেসব প্রতিমা হয় সেখানে যে যে শাড়িগুলো ব্যবহার করা হয় সেই শাড়িগুলোর মধ্যে কিছু নাম আলাদা করে আমি না বলতে পারলেও ধরনগুলো বলে দিচ্ছি। তো এক ধরনের শাড়ি হয়ে দেখবেন নর্মাল শাড়ি, তাতে কোনো ডিজাইন করা নেই, তাতে কিছুই নেই, তাতে একটা সিম্পল কালারের একটা সিঙ্গেল কালারের একটা শাড়ি হয়। তো ওই ধরনের শাড়িগুলো খুব কম দামে পাওয়া যায়। তো ওইগুলো ধুতির মতো আপনি বিভিন্ন পুরুষ দেবতা যেগুলো তাদেরকেও পরাতে পারবেন। তো ওই ধরনের এক ধরনের শাড়ি হয়। আবার ওগুলোর থেকে একটু দামি ভার্সান হয়, সেগুলোকে বলে সাটিন। এইগুলোর দাম আর ওইগুলোর দামের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ হয়ে যায়। যদি দামি পরাতে চান তাহলে কিন্তু ওই সাটিনের কাপড় নিতে হবে। সাটিনও কিন্তু ওই ধরনের সলিড কালারের এক কালারের হয়। তো আপনি আপনার বাজেট অনুযায়ী ওই দুটোর মধ্যে যে কোনো একটা কালার কিনতেই পারেন আপনার প্রয়োজন মতো।
এবার আসছি ডিজাইনের কথা। যেসব শাড়িগুলোতে দেখবেন লতা পাতা আঁকা আছে, এরকম সব শাড়িতেই লতা পাতা আঁকা থাকে। তো সব থেকে কম দামে এক ধরনের শাড়ি পাওয়া যায়, যেটা আমাদের এখানে পাটের শাড়ি বলে। তো ওই পাটের শাড়িতে দেখবেন শাড়ির যে সুতোগুলো সেগুলো বোনার মাধ্যমে ডিজাইনগুলো তৈরি করা হয়। ওই ধরনের কাপড়গুলোর ডিজাইনগুলো কিন্তু খুব একটা সুন্দর হয় না, এবং একটুখানি টানলে বা কাটলে অনেক সুতো বেরিয়ে যায়। ওই ধরনের খুব নিম্নমানের কিছু কাপড় আছে, ওগুলো ব্যবহার করা আগে হতো বেশি, এখন ওগুলোর ব্যবহার খুব কমে গেছে। তার কারণ এখন ওর থেকে একটু ভালো শাড়ি এসেছে, যেগুলো ওই যে প্রথমের যে শাড়িটার কথা বললাম, মানে সাটিন না, আর একটা যেটা কথা বললাম, ওই ধরনের কাপড়গুলোর ওপরেই ওই সোনালি রূপালি এসব কালারের প্রিন্ট করা ফুল, লতা পাতা ফুল এইসব আঁকা শাড়ি পাওয়া যায়। ওগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয়, আমরাও করি। তো ওই ধরনের শাড়িও ডিজাইন অনুযায়ী আপনি কিনতে পারেন, কোনটা ছোট ডিজাইন কোনটা বড় ডিজাইন এরকম হয়। তো আর তাছাড়া ওর থেকে এবারে দাম অনুযায়ী উন্নত মানের বিভিন্ন ধরনের শাড়ি পাওয়া যায়। তো সেগুলোর আলাদা করে সব রকমের ভ্যারাইটি আমি বলতে পারবো না, তার কারণ এতগুলো বলা সম্ভব নয় কারো পক্ষে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দামে বিভিন্ন রকমভাবে বিক্রি হচ্ছে, আপনাকে কিন্তু দেখে ওগুলো কিনতে হবে। তো ওগুলোই এই ধরনের 3-4টে ভ্যারাইটি আছে, এগুলোই কমন ভ্যারাইটি, এগুলো অবশ্যই জেনে রাখা দরকার। এছাড়া বেনারসি আর বাকি সব যা যা আরও ভ্যারাইটি শাড়ি, অনেকে তাঁতের শাড়ি পরান, ওগুলো তো আলাদা, ওগুলো মানুষ পরে যেগুলো, সেগুলোই প্রতিমাতেও পরানো হয়। বাট শুধু প্রতিমার জন্য যেসব শাড়িগুলো ব্যবহার করা হয় সেগুলোই আমি বললাম। এরপরের প্রশ্নটা দেখব, করেছেন টুম্পা। আচ্ছা, এই প্রশ্ন অনুযায়ী উনি জানতে চাইছেন যে দানা কালি কালো রং, তো ওই কালো রংটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা ভিডিও বানিয়ে দেখিয়ে দিতে বলছেন, কিন্তু ভিডিও বানানো এখন সম্ভব নয়। তো ওনার সমস্যা হচ্ছে যে রংটা ফেটে যাচ্ছে, চকলা ওঠার মতো উঠে যাচ্ছে। তো এটার সমাধান কি? তো এটা একটা কারণে হতে পারে যে আপনার রংটা খুব গাঢ় এবং মোটা হয়ে যাচ্ছে। তো এই মোটা হলে যে কোনো রঙই কিন্তু ফাটে এবং অনেক সময় উঠে যায়। অন্যান্য কালার ওঠে কম, রঙের ফাট বেশি হয়, কিন্তু এই যে দানা কালিটার কথা বলছেন, এই দানা কালিটা কিন্তু উঠে বেশি, এই চকলা ওঠার মতো কিন্তু উঠে যায়। তো সেই কারণে আপনাকে রঙটা নির্দিষ্ট ঘনত্বে বানাতে হবে, অর্থাৎ তাতে জলটা পরিমাণ মতো মেশাতে হবে। যদি খুব ঠিক বা মোটা রং তৈরি করে ফেলেন, তো সেটা প্রতিমার গায়ে কিন্তু একই জায়গাতে অনেকটা লেয়ার জমে গেলে সেখান থেকে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য জলের পরিমাণটা আপনি ঠিকঠাকভাবে মেনটেন করুন, দিয়ে প্রতিমার গায়ে লাগান, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এরপরের প্রশ্ন দেখব, দাস গেমিং। উনি জানতে চেয়েছেন যে প্রতিমার মুকুট এবং অন্যান্য যেসব গয়নাগুলো হয় তো সেগুলোর সাইজ কি হয়। তো এটার কোনো বিশাল বড় কিছু ব্যাপার না। প্রতিমার যে মাথার সাইজ হয় সেই মাথার সাইজ অনুযায়ী কিন্তু দোকানে গিয়ে আপনাকে বলতে হবে যে এই সাইজের মুকুটের সেট বা গয়নার সেট দিন, তাহলে কিন্তু আপনাকে দিয়ে দেবে। তো সেই মাপের মধ্যেই হয়ে যায়, এবং একটু আধটু এদিক ওদিক হয় মাপ, সেটা কোনো বড় সমস্যার সৃষ্টি করে না। মাথার যে মাপ হয় মানে কড়া হিসেবে মাপ করতে হবে আপনাকে, এখান থেকে মানে কানের এই জায়গা থেকে মাপ করতে হবে। এটা হলো 4 কড়া, এদিকে 4 কড়া, এরকমভাবে মাপ করতে হবে। তো একটা আমাদের যে মাথা যেমন হয় সেটা হচ্ছে 16 কড়ার মাথা ধরুন, তো এখানে 4 কড়া, আবার এখানে 4 কড়া। তো আপনার প্রতিমার মাথাটা সাইজ কিন্তু আপনাকে দেখে নিতে হবে, কত কড়ার মাথা আপনি লাগাচ্ছেন প্রতিমাতে। তো সেই ওই কড়ার মাপটা আপনাকে গিয়ে দোকানে বলতে হবে যে 12 কড়া সেট দিন, 14 কড়ার মুকুটের সেট দিন, বা 16, 20, আপনি আপনার ওই মাথার মাপ অনুযায়ী দোকানে গিয়ে বলবেন, দিয়ে দেবে। ওই প্রতিটা জিনিসের মাপ আলাদা আলাদা করে কিন্তু দেখার প্রয়োজন হবে না। আর কোনো ক্ষেত্রে যেগুলোতে বুক পাটা বা অন্যান্য আপনি মানে নিজের ইচ্ছা মতো চাইছেন, সেক্ষেত্রে আপনাকে মেপে নিয়ে যেতে হবে যে এতটা হবে। আপনি সেটা রকমভাবে দেখে আলাদা করে আঁচল, মেনলি আঁচলটাই আলাদা করে বিক্রি হয়। তো আপনাকে যেসব বড় প্রতিমাগুলো হয় সেক্ষেত্রে আপনাকে মেপে নিয়ে যেতে হবে, গিয়ে বলতে হবে যে এতটার মতো লাগবে, সেরকমভাবে কিনতে হবে। এরপরের প্রশ্ন দেখব, আকাশ হাজরা। দাদা, মুখ ফাট ধরলে কিভাবে ফাটগুলো বন্ধ করব? মাটি দিয়ে ফাট বোঝানো হলেও খড়ি দেওয়ার সময়
ফাটগুলো আবার ফিরে আসে। তো এই মুখের যে সমস্যার কথা বললেন, ফাটার সমস্যা, এই সমস্যার কিন্তু সমাধান আমার কাছেও এক্স্যাক্ট কিছু নেই। অলরেডি আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছি এবং একটা বড় ভিডিও আছে, ওখানে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। আমি আই বাটনে দিয়ে দেবো, আপনি ওই ভিডিওটা পুরোটা দেখবেন ভালো করে। তো একটাই সমাধান বলার, এই ফাট থেকে বাঁচার সব থেকে ভালো রাস্তা হচ্ছে, যদি আপনি মুখটা এখনো না লাগান, দেখছেন যে মুখে অনেক ফাট ধরে গেছে, তো তাহলে কিন্তু মুখটাকে চেঞ্জ করে দিন, আপনি অন্য মুখ নিয়ে আসুন। মুখের মাটিতে এঁটেল মাটি বা আঠালো ভাবটা বেশি হয়ে গেলে তখনই কিন্তু এই ফাটগুলো তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যায়। তো সেই কারণে আপনাকে এঁটেল মাটির পরিমাণ কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, যাতে বেশি আঠালো না হয়। আর যদি খুব ছোটোখাটো ফাট হয়, সেগুলোকে আপনাকে ইগনোর করতে হবে, মানে দেখেও না দেখার ভান করতে হবে আর কি। তো এগুলোর কোনো এক্স্যাক্ট সমাধান আমার কাছে আপাতত নেই, অন্য কারো কাছে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও সেগুলো জানতে চাই। আমার সাথেও এই সমস্যা হয়েছে অনেকবার, তো আমি কোনোভাবে ম্যানেজ করে নিয়েছি। অনেক সময় দেখেছি অ্যাক্রিলিক কালার দিয়ে ওই ফাটগুলো তুলনামূলক কম আসে, আবার অনেক সময় দেখেছি অ্যাক্রিলিক কালার দিয়ে কিন্তু ফাটগুলোতে একটা ভাঁজের মতো তৈরি হয়ে যাচ্ছে। তো কোনোটাই একদম নির্দিষ্ট সমাধান এটা কিন্তু বলা আমার পক্ষে সম্ভব নয়, আমার কাছে আপাতত নেই। এরপরে প্রশ্ন করেছেন দীপ্তি, দাদা এখানে কোনো নদী নেই, পুকুরের মাটি কি ব্যবহার করা যাবে? এই প্রশ্নের উত্তরে পুকুরের মাটি আপনাদের ওখানে কি রকম সেটা আমি জানি না। যদি পুকুরের মাটি একটু ভদ্রস্থ প্রকৃতির হয় তাহলে সেটা ব্যবহার করা যেতে পারে। অনেক পুকুরের মাটি কিন্তু প্রতিমা বানানোর ক্ষেত্রে ব্যবহার করা যায় না, আবার অনেক পুকুরের মাটি কিন্তু প্রতিমা বানানোর জন্য খুব ভালো। তো সেটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, যদি আপনার মাটিটা ভালো মনে হয় তাহলে আপনি করতে পারেন, আদারওয়াইজ ওই মাটিটা দিয়ে কোনো কাজ হবে না। অনেক পুকুরের মাটি খুব আঠালো প্রকৃতির হয়, তো আঠালো যেসব মাটিগুলো দরকার হয়, তো সেই সব কাজগুলো আপনি ওই মাটিতে করতে পারেন। কিন্তু দোমেটে বা দো মাটি করার সময় আপনাকে ওই নদীর মাটি আনতে হবে। এরপরের প্রশ্ন করেছেন শিব শক্তি সান্যাল, দাদা হাত পায়ের চেটো ভরানোর মাটিটাও কি মুখের মাটি তৈরির সেম প্রসেসে করব? মানে পরিমাণটা, যে মাটিটা দিয়ে আপনি মুখ তৈরি করছেন ওই মাটিটার সাথে কিন্তু আপনি একটু পাট মিশিয়ে নেবেন, পাট মিশিয়ে তারপর আপনি কাজ করবেন, তাহলেই হবে। এবার যে পরিমাণগুলোর কথা বলছেন, অর্থাৎ এঁটেল মাটি এবং পলি মাটি যে মিক্সিং করার রেশিওটা, সেই রেশিওতে কিন্তু একটু আধটু 19-20 হলে অসুবিধা হবে না। মুখ তৈরির ক্ষেত্রে একটু এঁটেল মাটি বেশি হয়ে গেলে সমস্যা হতে পারে, মানে ফেটে যেতে পারে, সেই ফাট বোঝানোটাও আবার খুব চাপের ব্যাপার হয়ে যেতে পারে, একটু আগে আমি আলোচনা করলাম। কিন্তু হাতের চেটো বড়ানোর মাটিতে যদি একটুখানি এদিক ওদিক হয় তাহলে খুব বেশি প্রবলেম হয় না। আর যদি এঁটেল মাটি বেশিও হয়ে যায় তো সেই ফাটটা বোঝানো অনেকটা ইজি, তাই জন্য কোনো ব্যাপার না। মুখ তৈরির মাটির সাথে পাটটা মেশাবেন, তাহলে কিন্তু রেডি। এরপরের প্রশ্ন করেছেন রূপম পাত্র, দাদা বার্নিশ করার ঠাকুরের ওপর এশিয়ান পেইন্ট ইউজ করা যাবে? এশিয়ান পেইন্টসের কোন রঙের কথা আপনি সেটা লেখেননি। একটা বাড়ি রং করার রং হয়, আর একটা হচ্ছে গ্রিল বা লোহা কাঠ এসব রং করার রং হয়। যদি বার্নিশ করা থাকে তাহলে কিন্তু ওই গ্রিল রং বা কাঠ রং যেটা হয় ওই রং কিন্তু করতে পারেন, মানে তেল রং। ওই তেল রং কিন্তু আপনি আরামসে করে নিতে পারেন। অনেক সময় বার্নিশ করা প্রতিমাও বেশি দিন হয়ে গেলে ওই বার্নিশ কিন্তু একটু আর ওই গ্লেজটা থাকে না, একটু খসখসে ধরনের হয়, খুবই মাইনার। তো তার উপর আপনি যে কোনো ওই বাড়ি রং করা রং করতে পারেন, কারণ এখনকার যে বাড়ি রং করা রঙগুলো ওগুলো কিছু অ্যাক্রিলিক কালারই বলতে পারেন, তো ওগুলো আপনি ব্যবহার করতে পারেন, তবে হয়তো বেশি কোট আপনাকে ব্যবহার করতে হবে। আর যদি অয়েল কালার করেন তাহলে খুব সহজে আপনি করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপরের প্রশ্ন করেছেন শ্রীয়ুত ঘোষ, প্রতিমার গায়ে ডাক সাজ কীভাবে সেটিং করব দেখাও দাদা প্লিজ। প্রতিমার গায়ে ডাক সাজ কীভাবে সেটিং করব এটা কোনো বড় ব্যাপার না। যেসব গয়নাগুলো আঠা দিয়ে লাগানো যায়, মানে ওই ময়দার আঠা, ওই ময়দার আঠার সাথে তুঁতে ব্যবহার করবেন, দেখবেন একটু নীলচে আঠা তৈরি হয়েছে। তো ওই আঠা দিয়ে যেসব গয়নাগুলো লাগানো যাবে সেই সব গয়নাগুলো আপনি আঠা দিয়ে লাগিয়ে নিন, তাহলে সমস্যা মিটে যায়। যেসব গয়নাগুলো একটু মোটা ধরনের হয় সেগুলো কিন্তু লাগতে চায় না, সেগুলো বারবার খুলে যায়। তো সেই সব গয়নাগুলো লাগানোর সময় আপনাকে অবশ্যই পিন মারতে হবে, ছোটো ছোটো পিন পাওয়া যায়,
এক ধরনের পিন আছে, যে পিনটার নাম হচ্ছে 320 320। এই ধরনের পিনগুলো ব্যবহার করবেন। ওই গয়না বা শাড়ি পরানোর এইসব কাজ একই পিন এইসবে হয়ে যাবে। তো ওই ধরনের পিন যে মারবেন। বুক পাটা কিন্তু পিন দিয়েই লাগাতে হয়, আঠা দিয়ে ঠিক মতো লাগে না। আর অনেক সময় বড় বড় প্রতিমাতে কান পাশা লাগানোর ক্ষেত্রে আপনাকে আলাদা আলাদা করে বাঁশ কেটে নিতে হয়, বাতাকে ছিলে আপনাকে কান পাশাগুলোকে আগে সেটিং করতে হয় পিন দিয়ে তারপর এখানে গর্ত করে তারপর ওই কান পাশাগুলো কিন্তু বসাতে হয় ফুটো করে। আর মুকুটের এই সামনের যে মুকুট হয় সেই মুকুটগুলো আপনারা পিন দিয়ে লাগিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু অনেক সময় 5 কলকার যেসব মুকুটগুলো হয়, যেগুলোর মাথার উপরে চূড়া থাকে, সেই সব চূড়াগুলো লাগানোর জন্য ওই চূড়াগুলোকেও কিন্তু আগে একটা পরিমাণ মতো সাইজের বাঁশের ওপর বা বাতার ওপরে পিন দিয়ে সেট করে নিতে হয়, দিয়ে মাথাকে আগে ফুটো রাখতে হয়। এই জায়গাতে, যে জায়গাতে সোজা ওই যে ফুটোটা রাখা হয় আগে থেকে, যখন মাথাটা সেট করা হয়, সেট করার সময় যে মাথার উপরে মাটিটা ধরানো হয়, ওই মাটি ধরানোর পরে এখানে একটা ফুটো রাখতে হয়। 5 কলকার মুকুট বা ডাক সাজের যে কোনো মুকুট, বড় মুকুট লাগানোর জন্য এখানে মাঝখানে একটা ফুটো করে রাখতে হয়। তো ওই ফুটোতে বাঁশ দিয়ে ওই যে উপরের পোর্শনটা আছে সেটাকে কিন্তু ঢুকিয়ে দিতে হয়, তাহলেই রেডি। তো এইসব টেকনিকগুলো রয়েছে, কোনোদিনও সময় পেলে একটা হয়তো দেখিয়ে দিলে বেশি ভালো হতো, আপনি যেহেতু বুঝতে পারছেন না। এরপরের প্রশ্ন করেছেন অরিন্ময় বি আচার না আচার, কিছু বুঝতে পারছি না। তো ডিস্টেম্পার দিয়ে কিভাবে রং করব দয়া করে দেখান। তো ডিস্টেম্পার দিয়ে রং করার বিষয়টা হচ্ছে, ডিস্টেম্পার মেনলি সাদা হয়, তার সাথে স্টেনার মিশিয়ে বিভিন্ন রকম রং তৈরি করতে হয়। তো এই ডিস্টেম্পার রংটা দোকান থেকে কিনে আনার পর তাতে জল মেশাবেন, রং করবেন। এটা এমন কোনো বড় ব্যাপার না। কতটা জল মেশাচ্ছেন সেটা পরিমাণটা আপনাকে দেখে নিতে হবে, কতটা থিকনেসের রং আপনি তৈরি করছেন। আমরা যে খড়িটা করি সেটাই আপনি করবেন, এই ডিস্টেম্পার রং দিয়ে, খড়ি না দিয়ে। মানে খড়ির কাজটা হলো প্রাইমার করা, তো এই ডিস্টেম্পার দিয়ে আপনি প্রাইমারটা করবেন। আমরা যে খড়ি মাটিটা করি, ডিস্টেম্পারটা হচ্ছে তার একটা অল্টারনেটিভ। তো তারপরে ওই রং হয়ে গেলে আবার ওই রঙের সাথে আপনি বিভিন্ন রকমের স্টেনার মিশিয়ে বিভিন্ন রকমের রং তৈরি করে নিতে পারেন। অনেকে এখন অ্যাক্রেলিক কালার করছেন, ডিরেক্ট অ্যাক্রেলিক কালারের যে আলাদা ডিবেগুলো পাওয়া যায়, ওই ডিবে নিয়ে এসে রং করছেন। এই সাদা ডিস্টেম্পারটা আনলে কিন্তু তার সাথে আপনাকে স্টেনার মিশিয়ে কাজ করতে হবে, কিন্তু তার থেকে সহজ এবং সুবিধা হচ্ছে যেহেতু অ্যাক্রেলিক কালার করা, তাই সবাই এখন অ্যাক্রেলিক কালার করছে। অ্যাক্রেলিক কালার বা ডিস্টেম্পার কালার দুটোই যদি আপনি তুলি দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ফেনা তৈরি হয় এবং প্রতিমার গায়ে কিন্তু ওই ফেনার গোল গোল ছোটো ছোটো দাগ হয়ে যায়। তো যদি পারেন, যদি সম্ভব হয়, তাহলে কিন্তু এই রঙগুলো স্প্রে গান ইউজ করেই করবেন, তাতে ভালো হবে অনেকটা। তো আজকের মতো এতগুলো প্রশ্নের উত্তর দিলাম। এর পরের যে ভিডিওটা বানাবো সেখানে আমি আরও বাকি কিছু প্রশ্নের উত্তর দেবো। তো দেখতে থাকবেন এই ভিডিওগুলো। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জিজ্ঞাসা করবেন। এবং যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারা টাইম মতো পেয়ে যান। নমস্কার।